সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রজেক্টাইল মোশন তথা প্রাস সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো আমরা গত লাস্ট ক্লাসে প্রাস সম্পর্কিত বেশ কিছু রাশিমালা আমরা পড়েছিলাম। একটা রাশি ছিল যে তোমার প্রাসটির নিক্ষেপণ বিন্দু হতে সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সময়, দ্যাট ইজ টিএম ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট বাই জি। আরেকটি ছিল হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতা, দ্যাট ইজ এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড 2g। এরপরে আমরা এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, আর বিচরণ কাল আমরা বের করেছিলাম ক্যাপিটাল টি, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড জি। আর পাল্লাটা আমরা বের করেছিলাম আর ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড জি। এই যে চারটা রাশিমালা আমরা বের করেছিলাম গত লাস্ট ক্লাসে, তো সেটার ক্ষেত্রে দেখো আমি এখানে একটা চিত্র ড্রয়িং করেছি। দেখো যে সেই রাশিগুলোর ক্ষেত্রে বাম পার্শ্বে যে চিত্রটা আছে, দেখো যে কোনো একটা বস্তুকে আমরা ও বিন্দু হতে ভি নট বেগে থিটা নট কোণে নিক্ষেপ করলে সেই ক্ষেত্রে আমরা এই চারটা রাশিমালা আমরা পাই। দেখো প্রথমটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়, পরেরটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এর পরেরটা হচ্ছে বিচরণকাল এবং তার পরেরটা হচ্ছে আনুভূমিক পাল্লা। আচ্ছা, এখন আমি দেখো বাম পার্শ্বের চিত্র আর ডান পার্শ্বের চিত্রের মধ্যে একটু পার্থক্য আছে, একটু তোমরা খেয়াল করে দেখো, তোমরা নিজেরা বুঝতে পারতেছো কিনা একটু আমাকে বলো। এই টপিকের নামই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্যগুলো তোমাদের জানতে হবে, এগুলো কিন্তু বই পুস্তকে নাই, যার জন্য ক্লাসটাকে একটু ভালো করে ফলো করার চেষ্টা করো। তো বাম পাশে দেখো আমরা কোন একটা বস্তুকে ভি নট বেগে থিটা নট কোণে, এই থিটা নট কোণটা কার সাথে উৎপন্ন বলো তো? এক্স অক্ষের সাথে, তাই না? হ্যাঁ, আনুভূমিকের সাথে তথা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। কিন্তু ডান দিকের চিত্রে কি ব্যাপারটা সেটা মনে হচ্ছে না একটু পরিবর্তন করেছে? হ্যাঁ, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ। অ্যাঙ্গেল ওইটাই, অ্যাঙ্গেল আগে যে অ্যাঙ্গেল ছিল থিটা নট, এটাও থিটা নট, কিন্তু উৎপন্ন কোণটা এক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসের সাথে। আর ভি নট যে বেগ, এই বেগ আর এই বেগ হচ্ছে সেম। তাহলে এখন বলো তো, আমার বাম দিকের যে রাশিমালাগুলো ছিল, এই যে কতিপয় রাশিমালা, ডান দিকের চিত্রের ক্ষেত্রে কি এই রাশিমালাগুলি প্রযোজ্য হবে না একটু পরিবর্তন হবে? একটু পরিবর্তন হবে। পরিবর্তনটা হচ্ছে দেখো এখানে উলম্বের সাথে ভি নট বেগে থিটা নট কোণে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আমার এই এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা কত হবে? তো টোটাল অ্যাঙ্গেল আমরা কত জানি? 90 ডিগ্রি। তো 90 থেকে যদি আমরা থিটা নট মাইনাস করে দিই, তাহলে তো আমরা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা পেয়ে যাব, তাই না? তার মানে আমার বাম পার্শ্বের যে সমীকরণগুলো, এগুলো তো সব আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে আমার ডান দিকের সাথে আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস থিটা নট। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমরা তাহলে বাম দিকের যে চারটা রাশিমালা আমরা পেয়েছি, এই সব জায়গায় আমরা এই যে থিটা নটের জায়গায় কত লিখবো এখন বলো, ডান দিকের চিত্রের জন্য? 90 মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো তো, এই যে দেখো টিএম প্রাইমের এখানে বাম পাশের রাশিগুলো ইউজ করা হচ্ছে জাস্ট অ্যাঙ্গেলের জায়গায় 90 ডিগ্রি মাইনাস থিটা নট। এইচ প্রাইমের জায়গায় হাইট গুলো চেঞ্জ হয়ে যাবে, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টাও চেঞ্জ হয়ে যাবে যেহেতু অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে এটা হচ্ছে বিচরণ কালটাও চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো এগুলো কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে কি হচ্ছে, দেখো প্রথমটা দেখো, একটা বুঝলে বাকিগুলো পারবে। তো সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সময়, দ্যাট ইজ ভি নট সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা নট ডিভাইডেড জি। তো এটা কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে কি হয় বলো তো? সাইন অ্যাঙ্গেল থাকবে না, এটা চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। এই ধারণাটা কি অহনার আছে? অহনা? জি স্যার। সাইন অনুপাত যে চেঞ্জ হয়ে কজ হয়ে যাচ্ছে, এই ধারণাটা কি তোমার ক্লিয়ার আছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমার এখানে কজ অ্যাঙ্গেল হয়ে গেল। খেয়াল করো তাহলে, দেখো আমার সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় ভি নট কস থিটা নট ডিভাইডেড জি। আর এই বাম পাশেরটার ক্ষেত্রে কি ছিল? ভি নট সাইন থিটা নট ডিভাইডেড জি। তাহলে এখানে অনুপাতটা পরিবর্তন হলো, ত্রিকোণমিতিক যে অনুপাত অ্যাঙ্গেল, তার অনুপাতটা পরিবর্তন হয়ে গেল। একইভাবে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে সেম জিনিস আমি এখানে লিখে দিয়েছি, এগুলো দেখবে পিডিএফ আমার দেওয়া থাকবে। বিচরণ কালের ক্ষেত্রে সেম জিনিস, সেখানে কজ চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা কি শিখলাম বলো তো? তার মানে আমরা যেটা শিখলাম, যে কোন একটা বস্তুকে যদি আমরা অনুভূমিকের সাথে যদি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় সর্বোচ্চ উচ্চতা এবং বিচরণ কাল যা পাবো, সেটাকে যদি ওই একই অ্যাঙ্গেলে উলম্বের সাথে যদি ওই কোণে উৎপন্ন, মানে ওই অ্যাঙ্গেলে যদি তোমার নিক্ষেপ করা হয় একই বেগে, তাহলে কিন্তু সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতা এবং বিচরণ কাল, এই তিনটা রাশি তোমার কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। কেন পরিবর্তন হচ্ছে? কেননা আমার এখানে কোন অ্যাঙ্গেলটা এসছে? এখানে কজ অ্যাঙ্গেল এসছে। কজ অ্যাঙ্গেল আসার কারণে তোমার এই তিনটা রাশি, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতা এবং বিচরণ কাল, এই তিনটা রাশি কি হবে? পরিবর্তন হবে।
লাস্ট ওয়ান দেখো, ফোর্থ কোয়ান্টিটি দেখো, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ফোর্থ রাশিটা আমাদের কি? পাল্লা। ফোর্থ রাশিটা আমাদের কি আছে এখানে? পাল্লা, আনুভূমিক পাল্লা। তো দেখো তো এখানে আমরা দ্বিতীয় চিত্রটার ক্ষেত্রে পাল্লা আর প্রাইম নাম দিলাম, দ্যাট ইজ ভি নট স্কয়ার সাইন 2। দেখো বাম পাশের সমীকরণটাই লেখা হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2। এরপরে থিটা নটের জায়গায় আমরা কত লিখেছি দেখো, 90 ডিগ্রি মাইনাস থিটা নট, কেননা ডান দিকের চিত্রে তো আমার আনুভূমিকের সাথে উৎপন্ন করে 90 মাইনাস থিটা নট। তাহলে সেইটা অ্যাপ্লাই করলে দেখো এই যে বাম পাশে যে 2 আছে, আপনার কথা কেটে কেটে আসছে। জি আচ্ছা স্যার। তাহলে নেটের প্রবলেম হচ্ছে মনে হয়, একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো তোমরা। এখন কি শোনা যায়? এখন কি শুনতে পাচ্ছ? স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা থিটা নটের জায়গায় কত লিখেছি পাল্লার সমীকরণে? 90 ডিগ্রি মাইনাস থিটা নট। এবার আমরা 2 দ্বারা গুণ করে দেখো ভি নট স্কয়ার সাইন। স্ক্রিন চলে গেছে। স্ক্রিন চলে গেছে কোথায়? আমার তো এখানে স্ক্রিন আছে। আচ্ছা স্যার। না স্যার আছে তো। যার স্ক্রিন চলে যাচ্ছে ওখানে নেটের প্রবলেম আছে। হ্যাঁ ওখানে নেটের প্রবলেম। আচ্ছা ভি নট স্কয়ার সাইন 2 দ্বারা গুণ করে দাও। এই যে বাম পাশে যে 2টা আছে এই 2 দ্বারা গুণ করে দাও। তো গুণ করে দিলে কত হবে? 2 × 90 ডিগ্রি মাইনাস 2 থিটা নট। তো 90 এর সাথে 2 গুণ আছে, তাহলে 2 জোড় সংখ্যা, তাহলে সাইন অনুপাত সাইন অনুপাতই থাকবে। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো ফাইনালি আর প্রাইম ইকুয়াল টু কি তৈরি হচ্ছে? ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড জি। এখন বলো তো এই যে আমরা পাল্লাটা পেলাম আর প্রাইমটা, সেটা আর বাম পাশের যে পাল্লাটা আমরা পেয়েছিলাম ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি তথা আর, এটার সমান হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা তো এটার যে সমান হলো, জি স্যার সমান। হ্যাঁ তো এটার যে সমান হলো এটার অর্থ কি বলো? বলো এখন এটা। স্যার পাল্লা তো কোন দুইটা থাকবে না, নিক্ষেপণ কোণ। তাহলে কি শিখলাম এখান থেকে বলো? এখান থেকে কি শিখলাম? যে আমার এখানে 3টা রাশি পরিবর্তন হয়েছে, টিএম প্রাইম, এইচ প্রাইম, টি প্রাইম, এই 3টা রাশি পরিবর্তন হলো, বাট পাল্লার কোনো পরিবর্তন হলো না। তার মানে হচ্ছে যে তোমার ওই কোন একটা বস্তুকে অনুভূমিকের সাথে যদি থিটা নট কোণে নিক্ষেপ করলে তুমি যে পাল্লা পাবে, উলম্বের সাথে যদি ওই একই কোণে নিক্ষেপ করা হয় তাহলে পাল্লার কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিন্তু বাকি 3টা রাশির কিন্তু পরিবর্তন হবে, যেটা আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম। তাহলে কি আমরা বলতে পারি না যে একই পাল্লার জন্য, আমি এখানে স্টার চিহ্ন দিয়ে লিখে দিয়েছি দেখো, একই পাল্লার জন্য দুটি নিক্ষেপণ কোণ থাকে, একটি যদি থিটা নট হয় তাহলে অপরটি কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা নট। সুতরাং তোমার একই পাল্লার জন্য ধরো তুমি কোনো একটা প্রাসকে অনুভূমিকের সাথে ধরো 20 ডিগ্রি কোণে নিক্ষেপ করেছো, তাহলে একই পাল্লার জন্য সেটাকে কত অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে একই পাল্লা পাওয়া যাবে বলো তো? কত 70 ডিগ্রি। তো 90 ডিগ্রি মাইনাস 20, তো 90 ডিগ্রি মাইনাস 20 মানে কত আসলে? 70 ডিগ্রি। তার মানে 20 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে যে পাল্লা পাবে, 70 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে তুমি সেম পাল্লাটা পাবে। তাহলে এই টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা যে আমার বাকি 3টা রাশি পরিবর্তন হবে বাট পাল্লার কিন্তু কোনো পরিবর্তন হবে না। তার মানে একটি নির্দিষ্ট বেগের ক্ষেত্রে তোমার একই পাল্লার জন্য কয়টা নিক্ষেপণ কোণ থাকবে? উত্তর হচ্ছে 2টা, একটা হচ্ছে থিটা নট, অপরটি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা নট। এগুলো এমসিকিউ পরীক্ষার প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষার জন্য কাজে আসবে তোমাদের, এগুলো মনে রাখবে। এই পিডিএফ গুলো আমি দিয়ে দিব, আর পিডিএফ আমি কিভাবে দিই তোমরা তো জানো যে আগের লেকচারের সাথে পরের লেকচারটা অ্যাড করে টোটালটা আমি দিয়ে দিই, এগুলো দেখবে খেয়াল করে। আচ্ছা তাহলে এইটা ক্লিয়ার হয়েছে কিনা বলো এই টপিকটা? আমরা যে এখানে তথ্যগুলো শিখলাম এই তথ্যগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, যে সমীকরণগুলো যে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে পাল্লার যে পরিবর্তন হচ্ছে না, সেটা আমরা চিত্র দিয়ে আমরা ম্যাথমেটিক্যালি আমরা এইগুলোকে কি করলাম? প্রুফ করলাম। এবং আমরা দেখলাম যে একই পাল্লার জন্য একটি নির্দিষ্ট বেগে নিক্ষেপের জন্য কয়টা নিক্ষেপণ কোণ থাকবে? 2টা, একটা হচ্ছে থিটা নট, অপরটি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা নট। তাহলে এটা মনে রাখবে, এমসিকিউ পরীক্ষার প্রশ্ন। এবারে দেখো এখানে গুরুত্বপূর্ণ আর একটা তথ্য আমি এখানে নিয়ে এসেছি দেখো, দ্বিতীয় একটা চিত্র আমি এখানে দিয়েছি দেখো, 2 ডাইমেনশনাল, যেহেতু দ্বিমাত্রিক গতি। তো ও বিন্দু হতে একটা প্রাসকে নিক্ষেপ করা, সেটা এ বিন্দুতে পতিত হলো। এই প্রথম প্রাসটার পাল্লা হচ্ছে আর, আর নামকরণ করেছি আর। এখন দ্বিতীয় প্রাসটাকে আমরা একটা সার্টেন হাইট থেকে নিক্ষেপ করলাম, মূল বিন্দু হতে একটু উপর থেকে সার্টেন হাইট থেকে নিক্ষেপ করা হলো, এই যেটা হচ্ছে সার্টেন হাইট। আচ্ছা এখন বলো তো, দ্বিতীয় প্রাসটার কিন্তু ওই সার্টেন হাইট থেকে নিক্ষেপ করার পরেও কিন্তু এ বিন্দুতে এসেই পতিত হলো। আচ্ছা এখন দ্বিতীয় প্রাসটার ক্ষেত্রে পাল্লা হচ্ছে আর প্রাইম। এখন ডান দিকে আমি তোমাদের কাছে প্রশ্ন আমি থ্রো করলাম, তোমাদের কাছে আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি, কোনটি সঠিক বলো? খ নাম্বার। কোন নাম্বার? 2 নম্বরটা। 2 নম্বরটা। আচ্ছা স্যার খ নাম্বার। 2 নাম্বারটা
আচ্ছা, কয়ের পক্ষে কে কে আছো? কয়ের পক্ষে কেউ আছো? জি স্যার। আচ্ছা, নুসরাত জাহান দেখতে পাচ্ছি, নুসরাত জাহান কয়ের পক্ষে আছে। আর কে আছে কয়ের পক্ষে? কয়ের পক্ষে কে আছে? হবে স্যার আচ্ছা আমি ক ক হবে তো। আচ্ছা, ক হবে তো। আচ্ছা, হবে তো, দেখি এখন কি হবে। আচ্ছা, অনেকে কি বলছে? খ বলছে, তাই না? আর গ্রেটার দ্যান জি স্যার। আর প্রাইম, অনেকে গ কেউ বলছে, বলো তো। তাহলে এমসিকিউ প্রশ্নের উত্তর কয়টা হবে? একাধিক না একটা? একটা। একটা হবে। তাহলে আমরা আপাতত দুইটা পেলাম, দুইটা গ্রুপ পেলাম। একটা হচ্ছে ক গ্রুপ আর একটা খ গ্রুপ। এবারে চলে এসো, গতদিন আমি একটা সংজ্ঞা বলেছিলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য এই সংজ্ঞার মধ্যে ছিল, কিন্তু তোমরা ভুলে গিয়েছো। হয়তো কয়েকজন মনে রেখেছো। আনুভূমিক পাল্লার সংজ্ঞা হলো যে একটি প্রাসকে যে উচ্চতা হতে নিক্ষেপ করা হয় সেটি পুনরায় ওই উচ্চতায় ফিরে এলে সেই উচ্চতা। আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় পাল্লা। আচ্ছা, এখন বলো তো, প্রথম প্রাসটার ক্ষেত্রে মূল বিন্দু থেকে নিক্ষেপ করেছে, তাহলে এখানে মূল বিন্দুতে হাইট কত? 0। আচ্ছা, তাহলে প্রথম প্রাসটা জি আবার স্যার। টোটাল পথ পরিভ্রমণ করে যখন এ তে এলো তখন এখানে হাইট কত? 0। তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারি? ও এ যে দূরত্ব সেটাই আর। সবাই ক্লিয়ার? সবাই জি একটু স্যার। লেখা পড়ে মনোযোগ দাও। তাহলে জি, স্যার। আর পাল্লাটা কি লিখতে পারি আমরা? আর মানে কত দূরত্ব? কোন দূরত্বটা? ও এর দূরত্বটা ওই হচ্ছে আর। আচ্ছা, এবারে বলো তো, দ্বিতীয় প্রাসটাকে কি আমরা মূল বিন্দু থেকে নিক্ষেপ করলাম না একটু একটা হাইট থেকে নিক্ষেপ করা হচ্ছে? একটা হাইট থেকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে উপরের হাত পুনরায় থেকে। তাহলে পুনরায় কোন হাইটে আসতে হবে? ওই হাইটই আসতে হবে। ওই জি হাইটে স্যার। আসতে উপরের হবে। হাইটে। ওই হাইটে আসতে হবে। এই যে আমি দেখো ব্লক করে দিচ্ছি, এই যে ব্লক করে দিলাম, দিলে এই যে দূরত্বটা, আমার কার্সরটা খেয়াল করে, এই যে দূরত্বটা আমরা এখন পাচ্ছি, এই দূরত্বটা হচ্ছে দ্বিতীয় প্রাসটার ক্ষেত্রে পাল্লা। তো সেটা দেখানোর জন্য আমরা কি করব? লম্ব টেনে দাও, এই এক্স অ্যাক্সিসের উপরে লম্ব টেনে দাও। তো লম্ব টানা হলে এটাকে কোন পয়েন্টে সেট করবে? বি পয়েন্টে সেট করবে। তাহলে এখন বলো তো, আর প্রাইম সমান কত লিখতে পারি আমরা? ও বি। ও বি। তাহলে এখন বলো, ওবিটা ছোট হলো আর ওএটা বড়, তাহলে আর বড় হবে, আর প্রাইমটা কি হবে? ছোট হবে। ছোট হবে। তাহলে দ্যাট ইজ, এখন সবাই খর পক্ষে আসবে স্যার। হ্যাঁ এখন সবাই খ খ করবে। হ্যাঁ, এখন সবাই খ ক করবে। আচ্ছা, কার বাসায় পাখি আছে শুনতে পাচ্ছি? আচ্ছা, তো তাহলে স্যার আমরা কার বাসায়? উজাবনি আমাদের বাসায়। মুজাবানিকের বাসায় পাখিকে ঠিক মতো খাবার বাসায় না স্যার, গাছে গাছে। আচ্ছা, তাহলে তুমি তো ভালো একটা পরিবেশে আছো। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম আর আর গ্রেটার দ্যান আর প্রাইম। দেখো তো এই চিত্রটা ক্লিয়ার হয়েছে কিনা? এমসিকিউ পরীক্ষার প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষা আসে। ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। এই তাহলে মোটামুটি আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শিখলাম। অঙ্কগুলো তোমরা দেখবে, করে নিবে, যে একটা প্রাসকে যদি উলম্বের সাথে 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়, তাহলে এই রাশিগুলো কত হবে বের করবে। তোমরা এই অঙ্কগুলো করবে, হ্যাঁ। ভি নট আর থিটা নট পেলেই কিন্তু এই মানগুলো বের করা যায়। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, মানে ইজি অঙ্ক, এগুলো দেখবে তোমরা। এই অঙ্কগুলোর দিকে আমি যাচ্ছি না, এই গুরুত্বপূর্ণ আর একটা টপিকের দিকে যাচ্ছি। দেখো, প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি ও বিভব শক্তি, কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি, গতিশক্তি ও স্থিতিশক্তি, স্থিতিশক্তির আরেকটি নাম হচ্ছে বিভব শক্তি। তো এখন বলো তো, এই প্রাসটাকে যখন আমরা এই জিরো হাইট থেকে নিক্ষেপ করবে, নিক্ষেপের মুহূর্তে আমরা কত বেগে নিক্ষেপ করছি? এটাকে ভি নট বেগে। তাহলে নিক্ষেপের মুহূর্তে তার হাইট কত বলো? আমরা জানি যে বিভব শক্তি হাইটের উপরে নির্ভর করে, এমজিএইচ, অভিকর্ষের বিভব। আর গতিশক্তিটা কার উপরে নির্ভর করে? বেগের উপরে নির্ভর করে। তাহলে ও বিন্দুতে যেহেতু হাইট 0, তাহলে ও বিন্দুতে স্থিতিশক্তি বা বিভব শক্তি কত হবে? 0 হবে। আর ও বিন্দুতে তাহলে সমস্ত শক্তি কি শক্তি বলো? নিক্ষেপের মুহূর্তের সমস্ত শক্তিটা কি শক্তি? গতিশক্তি। তাহলে সেই গতিশক্তিটা কত? সেই বস্তুটার ভর যদি এম হয় এবং ভি নট বেগে তুমি নিক্ষেপ করছো, তাহলে গতিশক্তিটা কত হবে? হাফ এম ভি নট স্কয়ার। তাহলে ও বিন্দুতে বিভব শক্তি 0 আর গতিশক্তি হচ্ছে হাফ এম ভি নট স্কয়ার। দুইটা শক্তি যোগ করলে আমরা ও পয়েন্টে মোট শক্তি আমরা পেয়ে যাচ্ছি 0 প্লাস হাফ এম ভি নট স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ই নট ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার। তাহলে এটাই হচ্ছে তোমার এই প্রাসটির ক্ষেত্রে মোট শক্তি। আচ্ছা, এখন বলো তো, আমরা যদি ও বিন্দু থেকে উপরের দিকে উঠতে থাকি, রাইজিং, উপরের দিকে যখন আমরা উঠতে থাকবে প্রাসটি, তখন বলো তো হাইটের মানটা কি হতে থাকবে? বাড়তে থাকবে। বাড়তে থাকবে। হাইটের মানটা বৃদ্ধি পেতে থাকবে। আচ্ছা, হাইট যদি বৃদ্ধি পায় তাহলে বিভব শক্তি কি হবে? পারবে।
বাড়বে। অভিকর্ষে বিভব শক্তি বাড়বে। পক্ষান্তরে দেখো বেগের মানটা কি হবে, কমতে থাকবে। কিন্তু বেগের মান দেখো কমতে 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 এ পয়েন্টে এসে বেগের মানটা কিন্তু সবচেয়ে কম হবে। কেন সবচেয়ে কম হবে? কারণটা হচ্ছে দেখো এখানে এই এ বিন্দুর আগ পর্যন্ত কিন্তু বেগের দুইটা করে উপাংশ তুমি পাবে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ ভিএক্স আর একটা উলম্ব উপাংশ ভিওয়াই। ফলে তোমার এই সকল পয়েন্টে কিন্তু বেগের দুইটা করে মান পাচ্ছ, কিন্তু এ বিন্দুতে এসে দেখো উলম্ব বেগটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে এ বিন্দুতে শুধু কোন বেগটা আছে বলো? আনুভূমিক বেগটা আছে, দ্যাট ইজ ভিএক্স। আনুভূমিক বেগ। তার মানে এখানে এ বিন্দুতে এসে বেগের মান যেহেতু উলম্ব বেগটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে শুধু বেগের এখানে একটা উপাংশ আছে। এবং আমরা জানি যে প্রাসটি এক্স অক্ষ বরাবর কি বেগে গতিশীল? সমবেগে গতিশীল। গত লাস্ট ক্লাসে আমরা এগুলো পড়েছি, লেখচিত্র করেছি আমরা। তাহলে এই এ পয়েন্টে এসে তার বেগটা সবচেয়ে কি হবে? কম হবে। বাট দ্যাট ইজ নট জিরো। আনুভূমিক বেগের একটা মান থাকবে, তার মানে আমার এখানে লব্ধি বেগ কিন্তু একটা মান থাকবে, বাট সেটা সর্বনিম্ন মান। তাহলে এ পয়েন্টে এসে সর্বোচ্চ উচ্চতায় আসলে বেগের মানটা যেহেতু সবচেয়ে কম, তাহলে এখানে গতিশক্তি কি হবে? এই পয়েন্টে কুইক রেসপন্স করো। সবচেয়ে কম হবে। গতিশক্তি সবচেয়ে কম হবে, বাট বিভব শক্তি এখানে কি হবে? তাহলে সর্বোচ্চ হবে। যেহেতু ম্যাক্সিমাম হাইটে অবস্থান করছে, তার মানে আমার এ পয়েন্টে এসে বিভব গতিশক্তি কম হবে, কিন্তু বিভব শক্তিটা কি হবে? বেশি হবে। তাহলে খেয়াল করো, ও বিন্দুতে বিভব শক্তি শূন্য ছিল, গতিশক্তি সর্বোচ্চ ছিল। এরপরে যখন এই প্রাসটি উপরের দিকে উঠতে থাকবে, তখন গতিশক্তি হ্রাস পেতে থাকবে, পক্ষান্তরে বিভব শক্তি বৃদ্ধি পেতে থাকবে। কেন? কেননা আমার এই প্রাসটি যখন উপরের দিকে উঠতে থাকবে, তখন বেগের মানটা কমতে থাকবে, ফলে গতিশক্তি কমে যাবে, পক্ষান্তরে হাইট বৃদ্ধি পেতে থাকবে, ফলে বিভব শক্তি বৃদ্ধি পাবে। এইভাবে তোমার এই পরিবর্তন হতে হতে যখন, কিন্তু মোট শক্তি কিন্তু একই থাকবে, কিন্তু এ পয়েন্টে এসে দেখা যাবে যে বেগের মানটা সবচেয়ে কম হবে, ফলে এখানে গতিশক্তি সর্বনিম্ন হবে, বাট বিভব শক্তিটা কি হবে? সর্বোচ্চ হবে। এরপরে এ পয়েন্টের পরে আবার কি হবে এটা বলো তো? এ পয়েন্টের পরে কিন্তু বেগের মানটা আবার বাড়তে থাকবে, বাট নেগেটিভ ডিরেকশনে। তো বেগের মানটা বাড়তে থাকলে বিভব শক্তি কমে যাবে, হাইট যেহেতু কমে যাবে, তাহলে বিভব শক্তি কমে যাবে, পক্ষান্তরে গতিশক্তি আবার কি হতে থাকবে? বাড়তে থাকবে। তাহলে শক্তির ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখানে। এই লেখচিত্র থেকে শক্তির পরিবর্তন কিভাবে হচ্ছে, গতিশক্তি বিভব শক্তির যে পরিবর্তন, কোথায় ম্যাক্সিমাম মিনিমাম, এই ব্যাপারটা ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এখন এই বিন্দুতে গতিশক্তি বের করো। এই বিন্দু মানে কি? সর্বোচ্চ উচ্চতায়। তো সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি যদি আমরা বের করতে পারি, তাহলে ই কাইনেটিক এনার্জি এট পয়েন্ট এ, ই কে এ, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এই বিন্দুতে যে বেগটা, সেটা তো আনুভূমিক বেগ, তাই না? উলম্ব বেগটা তো নাই, ভি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে ভিএক্স এর পরিবর্তে কত লিখবো? তো ভিএক্স এর পরিবর্তে আমরা কি জানি? কত ক্লাসটা একটু রিকল করো। ভি নট কস থিটা নট, তার উপরে স্কয়ার করে দাও। তাহলে এখানে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি হাফ এম ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নট। তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় কি? গতিশক্তি। আচ্ছা বলো তো, এই বস্তুটার ভর ভি নট আর কত অ্যাঙ্গেলে তুমি নিক্ষেপ করছো, এগুলো জানলে গতিশক্তিটা বের করা যাবে না এই সূত্র ব্যবহার করে? একটু পরে একটা অঙ্ক আছে তোমাদের করতে হবে। একইভাবে এই সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তিটা কত হবে বা স্থিতি শক্তিটা কত হবে? পটেনশিয়াল এনার্জি ইপি এট পয়েন্ট এ, তাহলে ইপি এ দ্যাট ইজ ইকুয়াল টু এমজিএইচ। এখানে ম্যাক্সিমাম হাইটটা কিন্তু আসবে, খেয়াল করো, ম্যাক্সিমাম হাইট। তাহলে এখানে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা আমরা কি জানি? ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড 2g, কতদিন আমরা বের করেছি। আচ্ছা, তাহলে এইটা ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি দেখো স্থিতিশক্তি হাফ এম ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। তাহলে এটা ব্যবহার করে আমরা স্থিতিশক্তি বের করব, আর এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা এ পয়েন্টে মোট শক্তি পেয়ে যাব। তাহলে দেখো মোট শক্তি এট পয়েন্ট এ দ্যাট ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি এট পয়েন্ট এ প্লাস পটেনশিয়াল এনার্জি এট পয়েন্ট এ। তো দুইটা সমীকরণ ডান পাশে আমরা বের করেছি উপরে, তো দুইটা জায়গায় হাফ এম ভি নট স্কয়ার কমন আছে, তাই না? এটা যদি কমন নেওয়া হয়, তাহলে উইদিন ব্র্যাকেট কি তৈরি হচ্ছে? কস স্কয়ার থিটা নট প্লাস সাইন স্কয়ার থিটা নট। তো কস স্কয়ার থিটা নট প্লাস সাইন স্কয়ার থিটা নট মানে কত? 1। তাহলে ফাইনালি আমরা কি পেয়ে যাচ্ছি? টোটাল এনার্জি এট পয়েন্ট এ দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার। এবং সেই শক্তিটা দেখো তো, ও পয়েন্টে যে শক্তিটা ছিল হাফ এম ভি নট স্কয়ার, তার সমান না? সেটাই তো থাকবে। মোট শক্তিতে কোনো পরিবর্তন হবে না, শুধু কি হবে? শক্তির রূপান্তর হবে, তাই না? এটাই তো শক্তির নিত্যতার সূত্র, নাকি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে বুঝটা কোত্থেকে বলছো? আমি মানে কোত্থেকে বলতে, কোথা থেকে? আচ্ছা, বুঝটা প্রশ্ন বুঝে নাই, প্রশ্ন না বুঝলে উত্তর করবে কি করে? ভেরি স্যাড। আপনি জিজ্ঞেস করছেন যে আমি কোত্থেকে বলছি, মানে আমার বাসা কোথায় এটা? সেটাই, মিরপুরে। আচ্ছা, মিরপুর 1-এ। আচ্ছা, এখন বলো, এখন একটা প্রবলেমটা হচ্ছে আমরা তাহলে গতিশক্তি বিভব শক্তি বের করা শিখলাম, এবং কোথায় গতিশক্তি কম বেশি হবে সেই টোটাল এই গতিপথে আমরা সেই অ্যানালাইসিসটা শিখে আমরা সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি কেমন হবে সেইটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম।
এখন এই তথ্যের আলোকে একটু আমাকে প্রশ্নের উত্তরটা দাও তো। ভি নট বলে দিলাম 40 মিটার পার সেকেন্ড, থিটা নট বলা হলো 30 ডিগ্রি। আর যে বস্তুটা, যে প্রাসটা, যে বস্তুটাকে নিক্ষেপ করেছে তার নাম তো প্রাস। তো সেই প্রাসের ভর এখানে বলা আছে 10 কেজি। তাহলে এখন বলো তো এই সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি কত বের করা যাবে না? এই যে গতিশক্তির ফর্মুলা ইকে ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার কজ স্কয়ার থিটা নট, আর বিভব শক্তি হচ্ছে হাফ এম ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। এখানে মান বসিয়ে দাও। এই যে এখানে সমীকরণ এনে আমি মান বের করেছি, আর এখানে এই সমীকরণ ব্যবহার করলে আমরা বিভব শক্তি পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটা যোগ করলে আমরা মোট শক্তি পেয়ে যাচ্ছি 8000 জুল। এগুলো একটু দেখবে, হ্যাঁ, এগুলো অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে আসে এবং এমসিকিউ পরীক্ষাও প্রশ্ন অনেক সময় আসে এগুলো। যে প্রাচীন, হ্যাঁ বলো। সেখানে তো থিটা কোনো কাজে আসবে না, তাই না? কে বলেছে কাজ? হ্যাঁ, মোট শক্তি বের করার ক্ষেত্রে কাজে আসবে না, কিন্তু যদি তোমার গতিশক্তি বিভব শক্তি চাই তাহলে কিন্তু ওখানে কাজে আসবে। মোট শক্তির ক্ষেত্রে লাগবে না। মোট শক্তির ক্ষেত্রে কিন্তু তুমি ওটা দিয়ে বের করতে পারো। কোনটা দিয়ে বলো তো? হাফ এম ভি নট স্কয়ার। বুঝতে পেরেছো? জি স্যার। মোট শক্তির ক্ষেত্রে হাফ এম ভি নট স্কয়ার দিয়ে করলেই হবে। এই যে আমরা প্রথম যে সমীকরণটা পেয়েছিলাম, কিন্তু যদি কোনো একটা জায়গায় পার্টিকুলার একটা পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি চাও তখন কিন্তু অ্যাঙ্গেলটা প্রয়োজন। অ্যাঙ্গেল ছাড়া বের করা যাবে না। আমি অ্যাঙ্গেল দিয়ে বের করেছি এখানে। অ্যাঙ্গেল দিয়ে বের করে যে দুটো গতিশক্তি আর একটা বিভব শক্তি পেলাম, দুইটা যোগ করলে ওই সর্বোচ্চ উচ্চতা মোট শক্তি আমরা পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে সবাই? এই শক্তির নিত্যতা সূত্র বা প্রাসের গতির ক্ষেত্রে শক্তির যে পরিবর্তন হচ্ছে, এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? এগুলো অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে এবং এমসিকিউ প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকে থাকে। অনেকগুলো তথ্য দিয়ে আমি পড়াচ্ছি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এবারে দেখো আরেকটা গতি আমরা পড়বো, সেটা হচ্ছে প্রাস। সেটা এক ধরনের প্রাস, বাট এটি একটি নির্দিষ্ট উচ্চতা হতে আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি। যেমন অনেক সময় দেখা যায় না যে চলন্ত বিমান হতে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। মিসাইল যখন বিমানটা সামনের দিকে গতিশীল, এই বরাবর একটা বস্তু নিক্ষেপ করলো, এটা সোজা গিয়ে আবার নিচের দিকে পতিত হচ্ছে। তো সেটা একটা সার্টেন হাইট থেকে যদি নিক্ষেপ করা হয়, যেমন আমরা দেখো এই যে ভূমি থেকে ওয়াই মিটার উচ্চতা হতে, ওয়াই নট মিটার উচ্চতা হতে এ বিন্দু হতে একটা বস্তুকে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হলো। কত বেগে নিক্ষেপ করেছি? ভি নট বেগে নিক্ষেপ করেছি। তো ইনিশিয়ালি এই বস্তুটা, এটাও কিন্তু নিক্ষিপ্ত বস্তু, এটা কিন্তু মুক্তভাবে পড়ছে না নিচের দিকে, এটা কিন্তু আনুভূমিক বরাবর যাচ্ছে, তার মানে এটাও কিন্তু নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা, এখন কিছু সময় এই বস্তুটা আনুভূমিক থাকবে। এই আনুভূমিক থাকার পরে ঘটনাটা কি হবে বলতো? এটা কি সারা জীবন আনুভূমিকই থাকবে, না অভিকর্ষ বলের কারণে এটা পড়ে যাবে নিচের দিকে? পড়ে যাবে নিচের দিকে। কিছু সময় আনুভূমিক থাকার পরে এটা আবার অভিকর্ষ বলের কারণে নিচের দিকে পড়ে যাবে। তাহলে দেখো এই যে কিছুটা আনুভূমিক থাকার পরে এই পথ পরিভ্রমণ করে ভূমিতে আবার ফিরে, এই যে গতিপথটা আমি দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এখন বলো তো থাকবে কেন? হ্যাঁ, কিছুক্ষণ আনুভূমিক ভাবে থাকবে কেন? তখনও তো ত্বরণ কাজ করবে। তুমি তো মুক্তভাবে ছেড়ে দাও নাই, এটা তো একটা ফোর্স প্রয়োগ করে তুমি এটাকে সামনের দিকে ফোর্স ক্রিয়েট করেছো। একটা বেগে তুমি নিক্ষেপ করছো, একটা গতিশক্তি দিয়ে তুমি এটাকে সরবরাহ মানে সামনের দিকে ফোর্স করেছো, যার জন্য এটা কিছু সময় সামনের দিকে যাবে, এরপরে এটা পড়তে থাকবে। আর তুমি যদি এখান থেকে ছেড়ে দিতে তাহলে নিচের দিকে পড়তো, সেটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু। আচ্ছা, তো এখন বলো তো শুরুতে এ বিন্দু থেকে যে নিক্ষেপ করা হলো, সেখানে নিক্ষেপণ বিন্দুতে অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? প্রাসের সাথে এটার একটু পার্থক্য, এটা এই জায়গায়, বাকিগুলো সব সেম। 0 ডিগ্রি। এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি। এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি, তার মানে আমার এখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে এখন দেখো বাম দিকের এই রাশিগুলো এখন বোঝা যাচ্ছে কিনা খেয়াল করো। প্রাসেরটার সাথে এটা মিলাও, এটা প্রাস, বাট এটা একটা সার্টেন হাইট থেকে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হচ্ছে, আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হচ্ছে। তাহলে এখানে কি হয়েছে? তাহলে দেখো এটা বুঝেছো কিনা, কুইক রেসপন্স করো। ব্লক করে দিয়েছি আমি, এটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝেছি। এ বিন্দুতে নিক্ষেপণ বেগের উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ ভি এক্স নট, দ্যাট ইজ ইকুয়াল টু ভি নট cos থিটা নট, দ্যাট ইজ ইকুয়াল টু ভি নট cos অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। তার মানে সমস্ত বেগে কি বেগ এখানে বলো? ভি নট পাচ্ছ না এখানে, তার মানে সমস্ত বেগে আনুভূমিক বেগ। সেটাই তো, এটা তো আনুভূমিক বরাবর নিক্ষেপ করেছে, ফলে কিছু সময় আনুভূমিক থেকে তারপরে পড়ে যাবে। এরপরে দেখো নিক্ষেপণ বিন্দুতে উলম্ব বেগের উপাংশ দেখো ভি নট sin থিটা নট, দ্যাট ইজ ইকুয়াল টু ভি নট sin 0 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে নিক্ষেপণ বিন্দুতে সমস্ত বেগে কি বেগ? আনুভূমিক বেগ, উলম্ব বেগের কোনো উপাংশ নাই। এটাই হচ্ছে পার্থক্য, আর বাকি সব সেম। আর আনুভূমিক ত্বরণ নাই এখানে, যেহেতু অভিকর্ষ বলের দ্বারা এই গতিগুলো সম্পন্ন হয়। প্রাসের গতির ক্ষেত্রে বাতাসের বাধা এবং অন্যান্য বলের উপস্থিতি অগ্রাহ্য করা হয় শুধুমাত্র প্রাস, তাহলে প্রাসের গতি শুধুমাত্র অভিকর্ষ বলের ক্রিয়ায় সম্পন্ন হয়। এই জন্য শুধু আনুভূমিক ত্বরণটা থাকবে না, কিন্তু উলম্ব ত্বরণটা থাকবে। উলম্ব ত্বরণ হচ্ছে ay ইকুয়াল টু মাইনাস জি, যেহেতু জি ত্বরণ নিচের দিকে কাজ করে, তো নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, যার জন্য ay ইকুয়াল টু মাইনাস জি। তাহলে ওই আমরা যে একটা সার্টেন অ্যাঙ্গেলে নিক্ষেপ করেছিলাম, সেটার সাথে এটার পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে দেখো
এই বক্সের মধ্যে একটু পার্থক্য আছে, দেখো ত্বরণে কোনো পার্থক্য হয় নাই। পার্থক্য কোথায় হয়েছে? নিক্ষেপণ বিন্দুতে যে উপাংশ দুটি তৈরি হচ্ছে, বেগের উপাংশ দুটো তৈরি হচ্ছে, সেই জায়গায় তোমার পার্থক্য রয়েছে। আচ্ছা, এবারে যে কোনো সময় পরে এটার ক্ষেত্রে বেগ আর অবস্থান বের করতে পারবে না এই চারটা জিনিস ব্যবহার করে? যারা লেখাপড়া করছো তারা পারবে, আর যারা অনেকে রেসপন্স করে না, ক্লাসে শুধু ঘুমিয়ে থাকো, 53 জন স্টুডেন্ট ক্লাসে আসো, বাট অনেকে দেখবে যে ক্লাসে এখন নাই, শুধু জয়েন করে বসে আছে বিভিন্ন জায়গায়, রেসপন্স করে না। যে কয়েকজন রেসপন্স করে, যে নামগুলো শুধু আমার পরিচিত, বাকিগুলো কিন্তু রেসপন্স করছো না। আচ্ছা, তাহলে বেগ বের করার ফর্মুলা কি? vx = আনুভূমিক, তাহলে বেগের দুইটা উপাংশ থাকবে, বি বিন্দুতে ধরো আমরা বেগ বের করব, তাহলে আনুভূমিক বেগের উপাংশ থাকবে vx, উলম্ব বেগের উপাংশ থাকবে vy। তাহলে বেগ বের করার ফর্মুলা কি? v = v0 + at, সেটা অ্যাপ্লাই করা হলো, করলে আমরা আনুভূমিক বেগ পেয়ে গেলাম v0, আর উলম্ব বেগ এই সমীকরণ ব্যবহার করলে আমরা পেয়ে গেলাম -gt। বলো তো উলম্ব বেগ -gt মানে কি? তাহলে উলম্ব বেগ কি উপরের দিকে কাজ করবে না ডাউনওয়ার্ড, নিচের দিকে? নিচের দিকে কাজ নিচের করবে। দিকে, এটা তো নিচের দিকে পড়ছে, তাই না? তাহলে উলম্ব বেগটা নিচের দিকে থাকবে। তো vx আর vy এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করতে হবে লব্ধি বেগটা বের করার জন্য। তাহলে আমার এখানে দেখো ক্লাসে প্রেজেন্ট আছে 53 জন, বাট এখানে কমেন্ট এসছে 60 জন। ভেরি স্যাড, অনেকে নাম আর রোল দিয়ে বের হয়ে গেছে, এতে তুমি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমার এখানে বি বিন্দুতে লব্ধি বেগ কত হবে? vb = √vx² + vy², যেহেতু 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ক্লিয়ার সবাই? আর এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করব? লব্ধি বেগের দিক বের করব। দেখো, এটা কি নতুন পড়া না সব আগের পড়া? কুইক রেসপন্স করো তো, এগুলো কি নতুন পড়া না আগের পড়া? আগের পড়া। তাহলে আগের পড়াগুলো যারা সিরিয়াসলি পড়ছো তারা এগুলো বুঝতে পারবে। আর এই প্রাস সম্পর্কিত 4-5টা ভিডিও আমি 3-4 মাস আগে আপলোড করেছি, ওই ভিডিওগুলো তোমরা দেখবে। ওখানে 3-4 মাস না, হ্যাঁ এরকমই হবে, 3 মাস হতে পারে। ওখানে 4-5টা ভিডিও আছে প্রাসের উপরে, অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম আমি করে দিয়েছি, ওইগুলো আজকে সবাই দেখবে। তাহলে তোমার যে প্রাস সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ওখান থেকে সব পেয়ে যাবে আমার ওই ইউটিউব চ্যানেলে, ওই বিষয়গুলো তোমরা দেখে নিবে। হ্যাঁ, এক্স লেকচারে আমি লিখে লিখে পড়াইছি, দেখবে বোর্ডে বসে লিখে লিখে পড়িয়েছি, সেই লেকচারগুলো তোমরা ভালো করে দেখবে। প্রাস সম্পর্কিত 5টি লেকচার আপলোড করা হয়েছে, এই জুম লেকচার বাদে আমার ওই চ্যানেলে দেখবে সবাই। আচ্ছা, এখন তোমার এখানে তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা বেগ পেয়ে গেলাম। এবারে কি বের করব? অবস্থান বের করব। তো অবস্থান বের করার ফর্মুলা কি? s = v0t + ½ at²। তাহলে x অক্ষ বরাবর দূরত্ব আমরা এটা দিয়ে বের করব। এইগুলো কি বলতে হবে না? নিজেরা পারবে এখন বলো। স্যার পাবো এগুলো। y = v(y0t + ½ ay t²। এই চারটা জিনিস ব্যবহার করতে হবে সবসময়। এই যে চারটা জিনিস বক্সের মধ্যে ফুল স্টার দেওয়া আছে, এই চারটা জিনিস ওই গতির ক্ষেত্রে আমি বক্স ফুল স্টার দিয়েছিলাম। এই চারটা জিনিস দিয়ে সব গতি অ্যানালাইসিস করা হচ্ছে। তাহলে এই যে আমরা এই ক্ষেত্রে এই সমীকরণ x এর মান y এর মানটা বের করব। তো x আর y এর মান পেয়ে গেলে তো আমরা অবস্থান পেয়ে যাব, তাই না? অবস্থান মানে হচ্ছে r, √x² + y²। অবস্থান বলতে বোঝানো হয় যে এই যে প্রাসটি যখন b তে থাকবে তখন মূল বিন্দু a হতে কত দূরে অবস্থান করছে, এই যে সরলরৈখিক যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে r। যে r এর মধ্যে দুইটা দূরত্ব থাকবে, একটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর একটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার হয়েছে সবাই? এই তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা অবস্থান এবং অবস্থানের দিক বের করব। tan θ = y/x, এটা ব্যবহার করে অবস্থানের দিক বের করতে পারি। আচ্ছা, এবার আমরা এখন অঙ্ক করব। দেখো, আমরা এই টপিকের আলোকে একটা অঙ্ক, এই টপিকটার আলোকে অঙ্ক, একটা প্রাসকে একটা নির্দিষ্ট উচ্চতা হতে y0 এর মান বলা আছে। আমি শর্টকাট লিখেছি এখানে, y0 30 মিটার, v0 = 20 মিটার/সেকেন্ড। তাহলে কি এটার মানে কি বলতো? যে একটি প্রাসকে 30 মিটার উচ্চতা হতে 20 মিটার/সেকেন্ড বেগে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হলো। এই হচ্ছে বাংলা ভাষা। এখন 1 নম্বরে চাওয়া হচ্ছে যে 2 সেকেন্ড পরে বেগ ও অবস্থান নির্ণয় করো। ভূমিতে পতিত হওয়ার সময় ও আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, প্রথমে 1 নম্বরে যেটা চেয়েছে 2 সেকেন্ড পরে বেগ ও অবস্থান নির্ণয় করো। আচ্ছা, 2 সেকেন্ড পরে বেগ বের করার জন্য কোন ফর্মুলাটা ইউজ করবে? খেয়াল করো, এই যে আমি দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। vx = কত? ফাইনালি আমরা কত পেয়েছি? vx = v0। তো v0 এর মানটা কত? vx = v0 কত? 20। আর vy = কত? -gt। আমার কথা কি নিতে পারতেছে সবাই? জি স্যার। vy = কত? ওই যে উপরে দেখো vy = এই যে টিক চিহ্ন দেওয়া আছে -gt, এই যে বাম পাশে -gt। তো -v 9.8, আর t মানে কত সেকেন্ড পরে বেগ চাচ্ছে? 2 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে -19.6। তাহলে লব্ধি বেগ কত হবে? v = √vx² + vy²। ওকে, তাহলে লব্ধি বেগটা আমরা পেয়ে গেলাম। এবারে অবস্থান বের করতে পারবে না? অবস্থান ফাইনালি দেখো আমরা x = উপরে x = কত পেয়েছি? v0t
এক্স ইকুয়াল টু ভি কত নট পেয়েছি টি। ফাইনালি? ভি নট টি। আচ্ছা, তো ভি নট টি, তো ভি নট মানে কত বেগে নিক্ষেপ করেছে তুমি এই প্রাসটাকে? 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছি, তাহলে 20 আর টি এর জায়গায় 2 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 40 মিটার, আর ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য মাইনাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু এটা মাইনাস এসছে মানে এটা হচ্ছে তোমার ডাউনওয়ার্ড, যার জন্য ওয়াইটা মাইনাস এসছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছে আমরা -19.6। তাহলে অবস্থান কত হবে? আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ক্যালকুলেশন করলে আমরা অবস্থান পেয়ে যাচ্ছি 44.54 মিটার। তাহলে দেখো আমরা যে কোনো সময় পরে এই গতিটার ক্ষেত্রে আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বেগ এবং অবস্থান বের করতে পারবো কিনা, ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে বলো। শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। জি স্যার। তো আমি একটা প্রশ্ন করে বসে আছি, তোমরা উত্তর দাও না। আচ্ছা, তাহলে তোমার এই ক্ষেত্রে এই প্রশ্নটা হয়ে গেল। এই তথ্যের এই থিওরির আলোকে যে অঙ্ক, সে অঙ্কটা আমার এখানে পড়ানো হয়ে গেল। আরেকটা অঙ্ক চাওয়া হয়েছে, ভূমিতে পতিত হওয়ার সময় ও আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ভূমিতে পতিত হওয়ার সময়, আচ্ছা এ বিন্দু হতে ভূমিতে পতিত হওয়ার সময়, অর্থাৎ এই যে এই পয়েন্টে পতিত হওয়ার সময়টা কত সেটা বের করতে বলা হচ্ছে। আচ্ছা, তো তার জন্য আমরা কি করব? তার জন্য দেখো সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু y নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। আচ্ছা, বলো তো যখন ভূমিতে পতিত হবে স্যার কই গেছে? আমাকে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। তাহলে বলছো স্যার কই গিয়েছে? নেটের লাইনের প্রবলেম হচ্ছে, এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, তো সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন তোমার আমরা ভূমিতে পতিত হওয়ার সময়টা বের করতে হবে। এই যে এ বিন্দু হতে টোটাল পথ পরিভ্রমণ করে এই যে ভূমিতে যখন পতিত হবে। আচ্ছা বলো তো, ভূমিতে পতিত হলে ওয়াই কত হবে বলো তো? 0 0। তাহলে দেখো এই জায়গায় দেখো আমরা সমীকরণটা ইউজ করছি y ইকুয়াল টু ওয়াই নট। আচ্ছা বলো তো ওয়াই নটটা কেন নিয়ে আসলাম এখানে, বলো তো ওয়াই নটটা কেন আনা হলো? কুইক রেসপন্স করো। ওয়াই নটটা স্যার, কতটুকু উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়েছে এজন্য? এমন একটা হাইট থেকে নিক্ষেপ করা হয়েছে। দেখো আমরা গতি সমীকরণে ওয়াই নট কিন্তু আমরা রেখেছিলাম। কেন রেখেছিলাম তার এই যে এই জায়গায় তোমরা তার অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছ। যদি ইনিশিয়াল একটা হাইট থেকে থাকে তাহলে সেটা এখানে দেখাইতে হবে। তাহলে আমার বাম পাশে ওয়াই এর পরিবর্তে এখানে চলে আসছে 0, আর ইনিশিয়াল হাইট যেটা তার পরিবর্তে আমার এখানে চলে আসছে 30। আর বাকি মানগুলো এখানে অ্যাপ্লাই করো। জি মানে 9.8, ক্যালকুলেশন করলে তোমার টি এর মানটা তৈরি হচ্ছে 2.47। তার মানে ভূমিতে পতিত হতে তার কত সময় লেগেছে? 2.47 সেকেন্ড। ওকে, এবার এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বটা কত? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বলতে বোঝানো হচ্ছে তোমার এই যে ও বিন্দু হতে এই বরাবর যে অতিক্রান্ত দূরত্বটা, এই বরাবর অতিক্রান্ত দূরত্ব, দ্যাট ইজ এক্স। ওকে, তাহলে এই এক্স ইকুয়াল টু সূত্রটা কি? এক্স ইকুয়াল টু হচ্ছে ভি নট টি। ভি নট টি, তো টি মানে কোন টি বলো তো? টি মানে এই যে ভূমিতে পতিত হওয়ার যে সময়টা তুমি বের করলে সেইটি। তো ভি নট এর মান কত জানা আছে আমাদের? 20, আর টি এর মান কত? 2.47। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এখানে পেয়ে যাব 49.4 মিটার। দেখো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও সবাই। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ভূমিতে পতিত হওয়ার সময় এবং ভূমি বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেই অঙ্কটা আমরা এখানে বের করলাম। এবারে দেখো দ্বিতীয় ক্যাটাগরি আর একটা অঙ্ক, যে প্রবলেম 2, ভূমি হতে সর্বোচ্চ ভূমি হতে মানে এখান থেকে ও বিন্দু 30 মিটার উচ্চতা হতে ও বিন্দু থেকে একটি প্রাসকে আনুভূমিকের সাথে ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে, তোমার আম্মুকে একটু থামতে বলো, তোমার আম্মুকে একটু ধৈর্য ধরতে বলো। আচ্ছা, তো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। সার্টেন হাইট থেকে নিক্ষেপ করা হচ্ছে, বাট সেটা কোন দিকে বলো তো? উপরের দিকে। তাহলে এখানে প্রথম যে গতিটা আমরা পড়েছি প্রাসের, সেই গতিটা কিন্তু এখানে চলে আসবে। তো চেয়েছে যে ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা কত বলো তো? ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা মানে কি? এই হাইটটা ইন্ডিকেট করছে। আমার কার্সরটা খেয়াল করো, বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, এই হাইটের মধ্যে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ক্যাপিটাল এইচ আর একটা হচ্ছে স্মল ওয়াই নট। এই যে ওয়াই নট, যেহেতু 30 মিটার উচ্চতা হতে নিক্ষেপ করছো, তাহলে ভূমি হতে সর্বোচ্চ কত উচ্চতার উপর দিয়ে যাবে, এটা একটা প্রশ্ন। তাহলে সেটা বের করার জন্য আগে ক্যাপিটাল এইচটা বের করে নাও। এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2g।
তো ভি নট এর মান জানা, থিটা নট এর মান জানা, জি জানা, ক্যালকুলেশন করলে 5.1 মিটার। বলো তো 5.1 মিটার এটা কতটুকু? ক্যাপিটাল এইচ, এই যে এতটুকু, ওকে। এই ক্যাপিটাল এইচ এর সাথে ওয়াই নট যোগ করলে কতটুকু উচ্চতার উপর দিয়ে প্রাসটি যাবে সেটা তুমি পেয়ে যাবে। দেখো অঙ্কটা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এটা একটা প্রশ্ন, এটা গতে আসে 3 মার্কের একটা প্রশ্ন, এটা সৃজনশীল। আচ্ছা, এবারে ভূমিতে পতিত হওয়ার সময় ও আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? ভূমিতে এই যে ও বিন্দু থেকে যে নিক্ষেপ করলা, এটা ভূমিতে পতিত হওয়ার যে সময় সেটা বের করতে বলা হচ্ছে। আর এই আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্বটা কত, এক্স এর মান কত সেটা চাওয়া হচ্ছে। তাহলে টি বের করতে হবে আর এক্স বের করতে হবে। আচ্ছা, তো ওয়াই ইকুয়াল টু কত আমরা জানি, ওয়াই ইকুয়াল টু ওয়াই নট প্লাস হাফ এ ওয়াই টি স্কয়ার। কেন ওয়াই নটটা আমি আনছি বারবার বলো তো? এই কারণ একটা হাইট থেকে নিক্ষেপ করা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে তো আর জিরো হাইট থেকে নিক্ষেপ করলে এটা ওয়াই নটটা আর এখানে আনার প্রয়োজন নাই। আচ্ছা বলো তো, এটা যখন ভূমিতে পতিত হবে তখন হাইট কত হবে? 0। তাহলে বাম পাশে যে ওয়াই আছে তার পরিবর্তে কত লিখবো আমরা? 0 লিখবো। আর ইনিশিয়াল হাইট হচ্ছে 30। আর ভি ওয়াই নট এর পরিবর্তে কত লিখবে বলো? খেয়াল করো, ভি ওয়াই নট এর পরিবর্তে কিন্তু এখানে 0 লেখা যাবে না, কেননা এটা তো আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত না, এটা তো আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তু না, এটা তো উপরের দিকে তির্যক ভাবে নিক্ষেপ করছো এটা তুমি। সুতরাং প্রথম গতিটা নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে উলম্ব বেগের উপাংশ কত? ভি নট সাইন থিটা নট। ক্লিয়ার কিনা দেখো? বাকি সব জিনিস সেম, পরিবর্তন আছে। হ্যাঁ, প্রাসের গতি সবগুলোই প্রাস। প্রথম গতিটার ক্ষেত্রে যেটা আমরা 0 হাইট থেকে নিক্ষেপ করেছিলাম সেই গতিটা এখানে নিয়ে আসতে হবে। ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। এবারে মান বসিয়ে দাও। ভি নট এর মান কত? 20, থিটা নট এর মান কত? 30। ক্যালকুলেশন করলে আমরা এখানে ফাইনালি একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হচ্ছে। এই দ্বিঘাত সমীকরণ সমাধান তোমরা নিশ্চয়ই জানো। টি এর দুইটা মান তৈরি হবে, একটা হচ্ছে 3.7 সেকেন্ড আর একটা -1.7 সেকেন্ড। এই মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না, এটাকে বাদ দিয়ে দাও। তাহলে ও বিন্দু হতে ভূমিতে পতিত হতে এর কত সময় লেগেছে? 3.7 সেকেন্ড। ওকে, এই তাহলে ভূমিতে পতিত হওয়ার সময়টা আমরা বের করলাম। এবারে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব চাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কয়ার। বলো তো এখানে এক্স নট এর মান কত বলো? 0। এক্স নট হচ্ছে মূল বিন্দু, এখানে 0, তাহলে এক্স নট হচ্ছে 0। তাহলে আর ভি এক্স নট এর পরিবর্তে কত লিখতে হবে? খেয়াল করো, ভি নট কস থিটা নট। এখানে যদি শুধু ভি নট লিখো তাহলে কিন্তু অঙ্ক হবে না, কেননা এটা হচ্ছে প্রথম গতিটা, মানে একটা অ্যাঙ্গেলে তির্যক ভাবে নিক্ষেপ করছে এটা, ঠিক আছে? এটা আনুভূমিক বরাবর নিক্ষেপ করছে না, কিন্তু আনুভূমিক বরাবর নিক্ষেপ করলে ভিএক্স এর পরিবর্তে কত লিখবো আমরা? ভি নট। বাট যখনই তির্যক ভাবে নিক্ষেপ করা হবে, সেটা 0 হাইট থেকে হোক বা সার্টেন হাইট থেকে হোক, সেই ভিএক্স নট এর পরিবর্তে অবশ্যই কি লিখতে হবে? ভি নট কস থিটা নট। আর ভি ওয়াই নট এর পরিবর্তে লিখতে হবে ভি নট সাইন থিটা নট। ক্লিয়ার কিনা সবাই? এটা তো সমবেগে যাচ্ছে, তাহলে তো এস ইকুয়ালস টু ভিটি দিয়ে করতে পারতাম না? এক্স ইকুয়াল টু ভিটি, দূরত্ব কি ওইভাবে বের করা যায়? হ্যাঁ, সেই সূত্রটা আসতেছে ফাইনালি, সেই সূত্রটাই তো আসবে, কিন্তু আমার দূরত্ব বের করার যে ফর্মুলা সেটাকে আমরা এইভাবে লিখবো আগে। আচ্ছা, তো এই যে আনুভূমিক ত্বরণ শূন্য হওয়ার কারণে ও যেটা বলছে এই টার্মটা বাদ হয়ে যাবে, এইভাবে করার চেষ্টা করবে। হ্যাঁ, শর্টকাট করবে না।